এভরিওয়ান আসসালামু আলাইকুম। কলিং ভিসায় মালয়েশিয়া প্রবেশের লাস্ট ডেট কবে? 31শে ডিসেম্বর কি লাস্ট ডেট? এই দুয়ার সাথে আমি আজকে ক্লিয়ার করে দেই। আর প্রসেসিং কতটুকু আছে এইটা আমি অ্যাকচুয়ালি এক্সপ্লেন করে দেবো যে সর্বশেষ ধাপ এখনো পর্যন্ত কোথায় রয়েছে। তো সবার প্রথমেই মালয়েশিয়া থেকে যেই ঘোষণাটা আসছে 31শে ডিসেম্বর, এইটা কিন্তু কোটা অনুমোদনের লাস্ট ডেট। সো এইটা মালয়েশিয়া প্রবেশের আসলে লাস্ট ডেট বা প্রবেশের কোনো সময়সীমার সাথে এইটা ম্যাটার করে না। সো আই হোপ আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন। এইটা হচ্ছে ধরুন কোম্পানিতে লোক লাগবে, এর আগে থেকেই তারা আবেদনপত্র জমা দিতেছে মালয়েশিয়ার কেডিএনএ হোম মিনিস্টার কার্যালয়ে, সেখান থেকে দেখা গেছে তারা অ্যাপ্রুভাল পাচ্ছে। তো এই অ্যাপ্রুভালটা পাবার লাস্ট ডেট হচ্ছে আপনার 31শে ডিসেম্বর, যে 31শে ডিসেম্বরের মধ্যেই তারা অ্যাপ্রুভাল জমা দিতে হবে যে আমার লোক দরকার, আবেদন জমা দিতে হবে। আর জমা দিবে কোন সেক্টরে? অবশ্যই 3টি সেক্টর এবং টোটাল 10টি সাব সেক্টর, আর এই সব কিছু মিলিয়ে প্রায় 13টি সেক্টর হয়ে যায়। তো এই সেক্টর গুলো কি কি, আর এই সেক্টরের মধ্যে সবগুলো থেকে কি বাংলাদেশ থেকে লোক আনতে পারবে? চলুন এই বিষয়টাও আমি একটু ক্লিয়ার করে দেই। তো এইখানে সবার প্রথমে যে সাব সেক্টর গুলো রয়েছে, আপনার সার্ভিস সেক্টর এন্ড হোলসেল রিটেল। সার্ভিস সেক্টর মানে আপনার দোকানপাটে কাজ করা, প্লাস দোকানপাটের যে মেইন স্ট্রিম এইচকিউ রয়েছে সেইখানে কাজ করা, এইগুলো। এরপর ল্যান্ড ওয়্যার হাউস, এইটাতে আসলে বাংলাদেশ থেকে লোক আনতে পারবে। এরপর সিকিউরিটি গার্ড, এইটাতে আসলে বাংলাদেশ থেকে লোক আনবেন না। ইভেন সিকিউরিটি গার্ড এই সেক্টরটাতে আসলে বেশিরভাগই নেপাল আর আপনার যে ইন্ডিয়ান রয়েছে তামিল, তারা আসলে কম বেশি থাকে, ইভেন পাকিস্তানের থেকেও থাকে, বাট আপনার বেশিরভাগই নেপাল থেকে থাকে। বাংলাদেশ থেকে আসলে সিকিউরিটি খাতে এখনো লোক আসেনি মালয়েশিয়াতে। তো এই সেক্টরটা আপনার স্কিপ করতে হবে। এরপর মেটাল এন্ড স্কিপ ম্যাটেরিয়াল, এইটাতে আসলে বাংলাদেশ থেকে লোক আনবে। প্লাস রেস্তোরাঁ, এইটাতে অবশ্যই লোক আনবে। রেস্টুরেন্টে বাংলাদেশের লোক আনবে। রেস্টুরেন্টে মালয়েশিয়ার যে রেস্টুরেন্ট গুলো আছে সেইখানে আপনার ওয়েটার থাকে, প্লাস আপনার ক্যাশিয়ার বাদে যাবতীয় কাজ করতে পারে বাংলাদেশিরা। এছাড়া আপনার লন্ড্রি, কার্গো এবং বিল্ডিং ক্লিনিং, এইটাতে কিন্তু লোক আনে। আর সর্বশেষ এইখানে একটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে নিয়োগ কেবলমাত্র সরকারি প্রকল্পে সীমাবদ্ধ থাকবে। আর আপনার ম্যানুফ্যাকচার হচ্ছে আপনার মেইন স্ট্রিম কোম্পানি, অর্থাৎ যেই কোম্পানিগুলো ম্যানুফ্যাকচার করে, প্রোডাক্ট উৎপাদন করে, এই ফ্যাক্টরিগুলো। তো ফ্যাক্টরি বিষয়ে কিন্তু মালয়েশিয়াতে লোক আসে এবং তারা সবচেয়ে বেশি বেটার এবং ভালো থাকে এই মালয়েশিয়াতে, যেটা আমার জানা মতে লাস্ট 3 বছরের এক্সপিরিয়েন্সে আমি এইটা বলতেছি যে ম্যানুফ্যাকচার কোম্পানিগুলোতে কোম্পানি থাকার ব্যবস্থা দেয়, প্লাস খাওয়াটা নিজের হয়, বাট এছাড়া ওভার টাইম রেগুলারই কম বেশি থাকে এই ফ্যাক্টরিগুলোতে ম্যানুফ্যাকচার। সো আই হোপ আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন। এবার কনস্ট্রাকশন, এই কনস্ট্রাকশন সেক্টর কিন্তু এইবার যেটা করছে সবচেয়ে বেটার, এইটা হচ্ছে তারা আসলে সরকারি খাতে। এর আগে যেটা হচ্ছিল সবচেয়ে বেশি মালয়েশিয়াতে লোক আনছিল প্রায় সার্ভিস সেক্টর আর কনস্ট্রাকশন সেক্টরে ব্যানার কোম্পানিতে লোক টাল নিয়ে আসছিল, আনার পর পাসপোর্ট হাতে ধরিয়ে দিয়েছে, এখানে কাজ করো ওইখানে কাজ করো। অনেকে দেখা গেছে কাজ না পেয়ে নিজ দেশে আবার প্রত্যাবর্তন করছে। অনেক সমস্যা ছিল এই কনস্ট্রাকশন সেক্টরে, যেটা এইবার আসলে হওয়ার কোনো চান্স নেই, বিকজ সরকারি প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ থাকবে কনস্ট্রাকশন সেক্টর গুলো। তো এইবার আসলে আপনি কোনটা চুজ করতে পারেন? আপনি মালয়েশিয়াতে যেটা চুজ করতে পারেন সেইটা হতে পারে আপনার রেস্টুরেন্ট, এছাড়া হতে পারে আপনার ম্যানুফ্যাকচার যারা আসবেন, ধরেন প্রচুর পরিশ্রম করবো, টাকা ইনকাম করবো, এইটুকু। এরপর আপনার ক্লিনিং সেক্টরে কিন্তু সচরাচর সব জায়গায় ওভারটাইম থাকে না, সো এইটাও ফোকাসে রাখবেন। বাট ক্লিনিং সেক্টরের কাজ তেমন বেশি কঠিনও হয় না। এরপর হচ্ছে সার্ভিস সেক্টরে দোকানপাট, ধরুন লাইকস ফর এক্সাম্পল আমি দিচ্ছি মিস্টার ডিআইওয়াই, এনএসকে সুপার মার্কেট, এরকম টাইপের মার্কেট গুলোতে লোক আনে আর কি। এখানে কিন্তু আসার পর যে আপনি মার্কেটে পড়বেন এইটার নিশ্চয়তাও নাই, বিকজ আসার পর তারা কোম্পানি যেখানে ডিসাইড করবে, তারা যেখানে উৎপাদন কেন্দ্র রয়েছে এইচকিউ সেন্টার বা ফ্যাক্টরির মতো, ওইখানে আপনি পড়তে পারেন, প্লাস দোকানে পড়তে পারেন। এইটা আসার পর আপনার নসিবে নির্ভর করবে। সো এইটা কেউই ওইখান থেকে বলতে পারবেন আপনি কোথায় পড়বেন। সো আই হোপ আপনি এই বিষয়টা ক্লিয়ার। তো এইবার সর্বশেষ প্রসেসিং কোথায় রয়েছে এবং কতটুকু রয়েছে। এখনো পর্যন্ত যেটা জানি যে সেই 8000 কর্মীর টিটিসি ট্রেনিং হইতেছে। 18000 কর্মীর মধ্যে যাদের লিস্ট আসছিল তাদের টিটিসি ট্রেনিং কমপ্লিটের পর তাদের পরবর্তী প্রসেসিংটা বুয়েসেল থেকে নির্দেশনা দিবে, এবং আমার জানা মতে দেখা গেছে তাদের কার্যক্রমটা সবার প্রথমে হবে, তাদের ফ্লাইট। তো তাদের ফ্লাইট হওয়ার মধ্য দিয়ে দেখা গেছে কলিং ভিসা আবার মালয়েশিয়াতে ওপেন হলো, এবং
প্রবেশ করবে নতুন করে লুক। তো এইবার এজেন্সি যে আসলে যে কোনো এজেন্সি কি মালয়েশিয়াতে লুক আনতে পারবে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনি ডক্টর আসিফ নজরুল স্যারের সর্বশেষ যে প্রেস মিটিংটা আছে সেটা দেখতে পারেন। সেখানে তিনি ক্লিয়ার কাট বলে দিছে যে সবগুলোকে দেবে না, বিকজ বাংলাদেশে প্রায় হাজার হাজার এজেন্সি রয়েছে। অন্যান্য দেশে যেখানে 100, 200, 300, 400 এজেন্সি থাকে তাদের সবাইকে দিয়ে দিই, বাট বাংলাদেশে হাজার হাজার এজেন্সি, যার কারণে সেইখানে দেওয়া যায় না। তো এইখানে তিনি যেটা আসলে বলছেন অন্যান্য দেশকে যতটা এজেন্সি দেওয়া হয় বাংলাদেশকে যেন ঠিক ততটাই এজেন্সি দেওয়া হয় এই রিকোয়েস্টটা করে। তো এইখানে সেই এজেন্সির লিস্ট গুলো আবার দেখা গেছে 100 হোক, 200 হোক, 300 হোক সেটা প্রকাশ পাবে। আর কম বেশি যে এজেন্সি গুলো নিতেছে অবভিয়াসলি তারা এইটা তো ভেবেই নিতেছে যে তাদের হাতে কাজ আছে এবং কাজ খুব শীঘ্রই তারা নামাবে, কোম্পানির সাথে কন্ট্রাক্ট আছে। ধরুন কোন একটা কোম্পানি কাজ দরকার, তারা এই এজেন্সির সাথে কন্ট্রাক্ট আছে, তারা এই এজেন্সির মাধ্যমে প্রসেসিং করিয়ে লুক নিয়ে আসবে। তো তারা অবশ্যই পাসপোর্ট কালেক্ট করবে, মেডিকেল, এই সব কিছু। আর অলরেডি পাসপোর্ট কালেক্ট শুরু হয়ে গেছে বিভিন্ন এজেন্সি থেকে। তো যারা পাসপোর্ট নিতেছে অবভিয়াসলি তারা তো এইটা ফিক্সড করে নিতেছে যে আমার কোন এজেন্সিতে কাজ এখান থেকে আসবে। তো এইখানে এজেন্সির ক্ষেত্রে কিন্তু একটা এজেন্সি আর একটা সাব এজেন্সিও থাকে, বিকজ ধরেন একটা এজেন্সি কাজ নামাইলো, তারা কাজ নামিয়ে তাদেরকে দিয়ে দিল, তারা প্রসেসিং করে তাদের মাধ্যমে আবার পাঠিয়ে দিল। তো যাক, এইসব কিছু আপনি অবশ্যই বুঝতে পারবেন যখন আপনি প্রসেসিং শুরু করবেন। তো এখনো পর্যন্ত লাস্ট প্রসেসিং সেই 8000 কর্মীর টিসি ট্রেনিং কমপ্লিটের পর পরবর্তী পদক্ষেপ আসবে ওয়েসেল থেকে। আর আপনার যেই নতুন কর্মী রয়েছে তাদের আসলে পাসপোর্ট জমা নিতেছে এবং এজেন্সি তাদের ডকুমেন্ট কালেক্ট করে রাখতেছে। পরবর্তী একটা নির্দেশনা এখান থেকে ডিমান্ড লেটার গেলেই তারা প্রসেসিংটা শুরু করে দেবে। তো এই সব কিছু মিলিয়েই মালয়েশিয়া কলিং ভিসার সর্বশেষ প্রসেসিং এখনো পর্যন্ত এতটুকুই আছে। সামনে কোনো আপডেট পেলে সেটা অবশ্যই আমি এক্সপ্লেইন করব। আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।